এখন আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন কামরুল হাসান মামুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। কামরুল হাসান মামুনকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আর যারা আজকে উপস্থিত তাদেরকেও কষ্ট করে বসে কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। আমি এরকম অনুষ্ঠান এই শিরোনামে যদি 5 তারিখের আগে কোনো অনুষ্ঠান হতো সেটা ছিল কল্পনাতীত। তো একটা ফেজ ট্রানজিশন কিন্তু ঘটে গেছে। এই অনুষ্ঠানে এসে মঞ্জুরুল হক অ্যান্ড জিনাত আফসানা দুই ধারার শিক্ষার রিপ্রেজেন্টেশন আমি খুব সৌভাগ্যবান মনে করি এই দুজনের কথা শুনতে পারার জন্য। বিশেষ করে মঞ্জুরুল হকের কথা শুনে আই ফেল্ট লাইক ক্রাইং। আমাদেরকে সব সময় ইচ্ছা করেই হয়তোবা বিভাজিত করে রাখা হয়েছিল। একটা রাষ্ট্র এগিয়ে যায় ইন্টিগ্রেশনের মাধ্যমে। রাষ্ট্রে যারা চালায়, যারা রাষ্ট্রের আর্কিটেক্ট, স্থপতি, তারা চায় সবাইকে একত্রিত করতে। দুঃখজনক হলো স্বাধীনতার পরেও আমাদের মানুষরা এই দেশকে চালিয়েছে এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে নানাভাবে ট্যাগিং দিয়ে আমাদেরকে বিভাজিত করে রাখছে। মঞ্জুরুল হকের কথা শুনে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি দুঃখিত, আমিও হয়তো এইভাবে ভাবি নাই কখনো। একটা ক্লাসের মধ্যে ডাইভার্সিটি থাকতে হয়, ডাইভার্সিটি। ভারতের একটা বিশ্ববিদ্যালয়ের নাম জামিয়া মিলিয়া মাদ্রাসা বিশ্ববিদ্যালয়। এটা ভারতের একটা সুনামধন্য বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেটার। সেখানে শেহবাগ আমাদের ক্রিকেট খেলোয়াড়, সেও পড়াশোনা করছে। বিশ্ববিদ্যালয় ধারণাটাকে আমাকে বুঝতে হবে আগে। এটা হ্যাজ টু বি ইউনিভার্সাল। এটা কোনো গোত্রের না, এটা কোনো ধর্মের ব্যক্তি পড়বে না, কোনো বর্ণের না, সকলের। এখানে ভর্তির ব্যাপারে যদি কোনো অসঙ্গতি হয়ে থাকে, বৈষম্য হয়ে থাকে, রং হওয়া উচিত না। একমাত্র লিটমাস টেস্ট হবে মেধা। মেধা ব্যতীত, অর্থাৎ বিশ্ববিদ্যালয়কে তার নিজের মেকানিজম বের করতে হবে সঠিকভাবে মেধা কীভাবে আমরা বেছে নিতে পারি। মেধায় কেউ যদি মুখ উতরে যেতে পারে তাকে আর কোনোভাবে ট্যাগিং দেওয়া ঠিক না। তা আমি এই কথাগুলা বললাম, এটা মঞ্জুরুল হক এবং জিনাত আফসানা এই দুজনের কথা শোনার আগেও আমি ভাবি না এই কথাগুলো আমি আজকে বলবো। ওনারা আমার চোখ খুলে দিয়েছেন কিছুটা। আচ্ছা, এখন আমি বলতে চাই পরিবর্তিত পরিস্থিতি, অভ্যুত্থানের পর শিক্ষাটা কেমন হওয়া উচিত। শিক্ষা কি? অবশ্যই বৈষম্যহীন শিক্ষা হইতে হবে। এটা হলো 1 নম্বর কথা। শিক্ষা কি? শিক্ষা মানুষকে আলোকিত করে। আমরা দেখি না, হুবার আছে, কি করে? ভ্যাকুয়াম ক্লিনার, ডাস্টগুলোকে সাক করে নিয়ে আসে, ইলেকট্রিক। এরকম যদি একটা ভ্যাকুয়াম ক্লিনার থাকতো যার মাধ্যমে আমার জ্ঞানকে সাক করে নিয়ে যাওয়া যায়, এখন আমাকে যেরকম দেখতেছেন দেখা যাবে না। সত্যিকারের ফেয়ার অ্যান্ড লাভলি
জ্ঞান, লেখাপড়া। আপনি দেখতে কেমন, দ্যাট ইজ গড গিফটেড। এটার জন্য কোনো ক্রেডিট নেওয়ার কিছু নাই, বিকজ ইউ হ্যাভ নট আর্নড ইট। বাট জ্ঞান, আপনি যেমনই হন, তার এমনই একটা রোশনাই আছে যার ভিতরে জ্ঞান হেঁটে গেলে টের পাওয়া যায়। আমি আমার ক্লাসে যখন থাকি, ল্যাবে বসে থাকি, আমার ছাত্ররা সামনে দিয়ে হেঁটে যায়, কোনোদিন ক্লাসের সেরা ছাত্রকে বলতে হয় নাই, স্যার আমি কিন্তু ফার্স্ট বয়। যে আমার সাথে সামনে দিয়ে হেঁটে যায়, আমি টের পেয়ে যাই আমরা এক ধরনের ডাক্তার, আমরা বুঝতে পারি। সুতরাং জ্ঞানের একটা আলাদা ধার আছে। শিক্ষাটা হতে হবে তেমন। শিক্ষা কখনো ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে চাপিয়ে দেওয়া হতে পারে না, IMF দ্বারা চাপিয়ে দেওয়া হতে পারে না, প্রজেক্টের মাধ্যমে পরিচালিত হতে পারে না। আমাদের হেকাপ নামে একটা প্রজেক্ট নাজিল হয়েছে, বাই দ্য প্রেসক্রিপশন অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক। আমাদের নাকি গবেষণা করাবে। ওয়ার্ল্ড ব্যাংকে কি ঠেকা পড়ছে নাকি বাংলাদেশের মানুষদেরকে উন্নত করার? তাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। যে হেকাপের প্রজেক্ট পায়, দেওয়া হয় সেভাবে, পাওয়া মাত্রই বলে 3 মাসের মধ্যে বলে রিপোর্ট দেন। তারপরে যন্ত্রপাতি কিনতে হলে টেন্ডার দেন, অর্থাৎ টেন্ডার, রিপোর্ট। ইউ ডোন্ট হ্যাভ এনি টাইম টু ডু রিসার্চ। আমাকে টাকার পিছনে ছুটিয়ে দেওয়া হয়, আমাকেও এই যে ডকুমেন্ট রাইটিংয়ের কেরানির কাজ করানো হয় আমাকে দিয়ে। অর্থাৎ তোমাদের এমন শিক্ষা হবে যেই শিক্ষার মাধ্যমে তোমরা হবা, ওরা টেকনোলজি ডেভেলপ করবে, তুমি হবা ভোক্তা। বর্তমান শিক্ষা কারিকুলাম, এই এখন বিশ্ববিদ্যালয়ে একটা OB নামক একটা আরেকটা প্রজেক্ট চলতেছে, ওয়ার্ল্ড ব্যাংকের হেকাপ প্রজেক্ট। এগুলো সবগুলা হলো আমাদেরকে একদিকে প্রবাহিত করা, আমাদেরকে শিক্ষার মানকে তলানিতে নিয়ে যাওয়া। অর্থাৎ পৃথিবীর এমন একটা দেশ দেখান আমাকে, যেই দেশে ক্লাস 4 থেকে ক্লাস 12 পর্যন্ত ICT নামক একটা সাবজেক্ট ঢুকিয়ে দেওয়া হয়। একমাত্র উদ্দেশ্য এই সাবজেক্ট, কারণ তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে হলো ICTর বড় কি জানি, I don't know what kind of degree he has, কিন্তু সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের বড় বড় শিক্ষকরা পর্যন্ত তাকে এমন জায়গায় নিয়ে গেছে, তার থেকে বেটার কেউ বিজ্ঞানী নাই। তাকে খুশি করার জন্য ক্লাস 4 থেকে ক্লাস 12 পর্যন্ত ICT নামক একটা সাবজেক্ট ঢুকিয়ে দেওয়া হলো। মানেটা কি? বিজ্ঞানের আগে কখনো প্রযুক্তি হতে পারে? বিজ্ঞান আগে বিজ্ঞান জানতে হবে, দেন ইউ ক্যান বিকাম এ প্রযুক্তিবিদ। আর বিজ্ঞানের আগে প্রযুক্তি ঢুকিয়ে দেওয়া মানে হলো আপনার আমাদের কোন একটা শপিং মলের সামনে যেখানে মোবাইল ঠিক করে মানুষ, ইউ আর টেকনিশিয়ান, ইউ বিকাম এ টেকনিশিয়ান। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টেকনিশিয়ান অ্যান্ড এ প্রযুক্তিবিদ। আনফর্চুনেটলি শিক্ষাটাকে আমরা সেইভাবে নিয়ে গেছি। শিক্ষা, আমাদের সবার 2টা করে চোখ আছে। এই চোখ অনেক প্রাণীরও আছে, কিন্তু আরেকটা চোখ শিক্ষা আমাদেরকে দেয়, অন্তর্দৃষ্টি। লিওনার্ড অয়লার নামে একজন বিখ্যাত বিজ্ঞানী 1777 সালে তার 2টো চোখ অন্ধ হয়ে যায়। তখন সে বলে, থ্যাঙ্কস গড, নাও আই ক্যান ওয়ার্ক আনডিস্টার্ব, আনডিস্ট্রাক্টেড। কারণ এই চোখ তাকে ডিস্টার্ব করতো এতদিন। যেই দিন থেকে সে অন্ধ হয়েছে, তারপর থেকে প্রতি সপ্তাহে তার একটা করে আর্টিকেল প্রকাশিত হয়েছে। হি ওয়াজ মোর প্রোডাক্টিভ আফটার হি বিকেম ব্লাইন্ড দেন বিফোর। তার মানে শিক্ষা তাকে এমন অন্তর্দৃষ্টি দেওয়া হয়েছে দিছে যে তার এই চোখের প্রয়োজন ছিল না। তো আমাদের আরেকটা কাজ করা হয়েছে, দেখবেন বাংলাদেশে শিক্ষাটাকে ধ্বংস করার জন্য। আর সরকার যেন বলতে পারে বেকার সমস্যা কমছে।
তার জন্য একটা মেকানিজম বের করে। আর মনে হয় এগুলো গবেষণা করে কি প্রায় 8 শতাধিক কলেজে অনার্স পড়ায়, মাস্টার্স পড়ায়, ডিগ্রি পাস কোর্স পড়ায়, এইচএসসি পড়ায়। যেই কলেজে অনার্স থাকে, ভারতেও অনেক কলেজে অনার্স আছে, শুধু অনার্সই থাকে, ইভেন মাস্টার্সও নাই, মাস্টার্স পরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এবং যেই কলেজে অনার্স আছে সেই কলেজে প্রত্যেক শিক্ষক পিএইচডি আছে। আর আমার গ্রামের একটা প্রত্যন্ত গ্রামের একটা কলেজ 2000-3000 ছাত্র অনার্স করে, কোনো ক্লাস হয় না। অর্থাৎ সরকারের ইচ্ছা করে বছরের পর বছর কি করতেছে, পড়াশোনা করতেছে। কি পড়তেছে? অনার্স পড়ি। ক্লাস হয় না, ঠিকমতো পরীক্ষা হয় না, শুধু খালি পরীক্ষার ফি দেয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকাম করে, আর সেই টাকা তারা আনন্দ করে। এই জাতীয় বিশ্ববিদ্যালয় হলো জাতীয় একটা সমস্যা। এটাই সবচেয়ে বড় সমস্যা আমাদের এখন শিক্ষাক্ষেত্রে। আরেকটা নাজিল করছে, সেটা নতুন শিক্ষাক্রম। যারা এটা করছে তাদের একজন গতকাল প্রথম আলো, ওমর শেহাব নাম, একটা আর্টিকেল লিখছে, লিখে বলতেছে দুঃখিত, দুইটা পয়েন্ট এটা ভুল হয়েছে। এর আগে প্রথম আলোতে অনেকগুলো আর্টিকেল লিখছে, প্রশংসায় ভাসিয়ে দেওয়া হয়েছে, আর আজকে পট পরিবর্তনের সাথে সাথে তার বল পাল্টে গেছে। হোয়াট এ শেম। আমরা তো বলে আসতেছি শিক্ষাটা কি, শিক্ষা কেমন হওয়া উচিত। আমাদের তো ক্লাস 9-এ এসে ভাগ করা ছিল না, সায়েন্স, আর্টস, কমার্স। তার মানে আমার একটা চয়েস করার একটা সুবিধা ছিল। আই কুড চুজ, আমি অঙ্কে ভালো না, আমি আর্টসে পড়বো, অথবা আমি ভবিষ্যতে ব্যবসা বাণিজ্যের দিকে যাব, আমি কমার্স নিব, আমি বিজ্ঞানী হব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব। ইউ হ্যাড অপশন, আই হ্যাড অপশনস। আর এখন কি করলো? নতুন শিক্ষাক্রম অনুসারে একেতে হলো আইসিটি নামক একটা সাবজেক্ট, উচ্চতর গণিত বাদ 3টা বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি এক করে একটা বিজ্ঞান বানিয়ে স্পেস তৈরি করে সেখানে জীবন ও জীবিকা। মানে যেই সাবজেক্ট কারিগরি বিদ্যায় থাকা উচিত সেইটা আমাদের মেইন স্ট্রিম এডুকেশনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, রাইট? তো উদ্দেশ্য খারাপ। আচ্ছা, রাহাল রাহা তার পেপারে লিখছেন যে আমাদের শিক্ষার অনেকগুলো ধারা আছে। ধারা যেমন আছে, মাধ্যমও আছে। ধারাগুলো কি? একটা রাষ্ট্রের সত্যিকারের শিক্ষাটাকে যদি আমাকে বড় পর্দায় রেখে বিবেচনা করতে হয়, মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তার 60% কারিগরি বিদ্যায় পড়া উচিত। কারিগরি বিদ্যাকে শক্তিশালী করা উচিত ছিল। মানে মেইন স্ট্রিম এডুকেশনটাকে ডাইলিউটেড না করে কারিগরি বিদ্যাকে যদি আমরা করতাম, তারপর কি করা হতো উচিত ছিল? কারিগরি বিদ্যায় গিয়েও সে ভালো করতেছে, তার মন পরিবর্তন হয়ে গেছে, আমি এখন মেইন স্ট্রিমে আসবো। দরজা খোলা রাখতে হয়। মাদ্রাসায় পড়তেছে, তাকেও মেইন স্ট্রিমে আসার দরজা খোলা রাখতে হবে। ইংলিশ মিডিয়ামে পড়তেছে, তাকেও বাংলা মেইন স্ট্রিমে আসতে চায়, তার জন্য অর্থাৎ দরজা সবসময় ওপেন রাখতে হয়। আমি একটা উদাহরণ দেই। এডওয়ার্ড উইটেন বর্তমান বিশ্বে 1 নম্বর পদার্থবিদ এবং সবচেয়ে বড় বিজ্ঞানী বলা হয়। সে গণিতের নোবেল প্রাইজ খ্যাত পুরস্কার পাওয়া ফিল্ড অ্যাওয়ার্ড। সে আন্ডার গ্রাজুয়েট করছে ইতিহাস, মাইনর করছে লিঙ্গুইস্টিক্সে। তারপরে তার মাস্টার্স করার সময় তার মনে হলো আমার তো ইকোনমিক্স ভাল লাগে, সে ইকোনমিক্স পড়লো, ওখানে ড্রপ আউট, ভাল লাগে না। তারপরে তার মনে হলো আমার তো গণিত ভালো লাগে, স্ট্যানফোর্ডে গিয়ে গণিতে ভর্তি হলো। এর কিছুদিন পর ওখান থেকে মাস্টার্স করার পর পিএইচডি করলো ফিজিক্সে, এবং এখন ফিজিক্সে সে 1 নাম্বার বিজ্ঞানী। অর্থাৎ এই যে আমাকে ম্যানিউভার করার
পরিবর্তন করার দরজাগুলো খোলা রাখছে বলেই আজকে এডওয়ার্ড উইটেন আমেরিকাতে হইতে পারছে। আমার বাংলাদেশের সে যদি জন্ম নিত সে হইতে পারতো না। মাহবুব মজুমদার ব্যাকের টিচার, সে MIT-তে আন্ডার গ্রাজুয়েট করছে ইঞ্জিনিয়ারিংয়ে, ক্যামব্রিজে PhD করছে ফিজিক্সে, পোস্টডক করছে ইম্পেরিয়াল কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে সে ইন্টারভিউ দিচ্ছে। এখানে যারা ইন্টারভিউ নেয় বলে আমাদের দরকার এই পত্রিকায় যে বিজ্ঞাপন সেই অনুসারে তো ফিজিক্সের আন্ডার গ্রাজুয়েট থাকা উচিত, আপনার তো সেটা নাই। হোয়াট এ সেইম! যাকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তেছে সে ফিজিসিস্ট, তার পাস্ট কিন্তু চলে গেছে, হি হ্যাজ বিকাম এ ফিজিসিস্ট। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো পড়তে হলে, তো শিক্ষক হতে হলে আরও কি রাখছি, ইউনিভার্সিটির কোনো ক্যারেক্টার নাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে। ইউনিভার্সাল না, বাংলাদেশি হইতে হবে। ওই বিজ্ঞাপনে যা আছে উইন্টোটো তা হইতে হবে, এবং বিজ্ঞাপনগুলো এমনভাবে করা হয় আমার যদি চয়েসের কেউ থাকে তার সাথে যেন মিলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট হইতে হবে। তাহলে ইউনিভার্সিটি হলো কোথায়? একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস হবে আন্তর্জাতিক বিমানবন্দর অথবা 7 স্টার হোটেলে গেলে যেরকম নানান দেশের, নানান বর্ণের, নানান ধর্মের, নানান কালচারের, নানান রঙের মানুষ পাওয়া যায়, একটা ক্যাম্পাস হবে সেই রকম। সেখানে মানুষ শিখবে, জানবে, একে অপরের মধ্যে যোগাযোগ হবে। আজকে যেমন মঞ্জুরুল হকের কথা শুনলাম, এই যে যোগাযোগ, এইটা ইম্পর্টেন্ট। ইন্টারাকশন, ইন্টারটুয়াইন্ড হয়ে থাকতে হবে সমাজের মধ্যে। সেগ্রিগেটেড হয়ে থাকলে সেই সমাজ কখনো ফ্লারিশ করবে না। একটা সমাজ উন্নত হয় সমাজের সমস্ত মানুষ, সমস্ত স্তরের মানুষ যখন একত্রিত হয়। আমাদের সরকার অত্যন্ত সুচারুভাবে এই মেকানিজমটা করছে যেন কেউ কারোর সাথে না মিলে। যে মাদ্রাসায় পড়ছে সে মসজিদ ইমাম টিমাম হবে, বাংলা মিডিয়ামে পড়ে সে BCS হবে, ইংলিশ মিডিয়াম পড়ে এক্সপোর্ট কোয়ালিটি। এই হলো আমাদের অবস্থা। সরি, I am taking too much time. Thank you very much.